এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন দরবেশ একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে সে একটি কাককে বারবার গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখল। এটা দেখে তার মনে ভীষণ কৌতূহল জাগলো। কাকটা কেন বারবার এদিক ওদিক যাওয়া আসা করতেছে, দেখি তো একটু। এই বলে সে কাকটির পিছু নিল। দরবেশ আড়াল থেকে দেখল কাকটি একটি অন্ধ সাপকে আহার করাচ্ছে। দরবেশ এই ঘটনা দেখে আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পারল। সে বলে উঠল, আল্লাহ তাআলা যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে কইরা দিতাছে, তখন খাবারের লাইগা এত চিন্তা কইরা মাথা খারাপ করার কি প্রয়োজন আছে? আমার খাবারও ঠিক সময়ে আইসা যাইবে। আমি বরং আমার আস্তানায় গিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হই। দরবেশ তার আস্তানায় ফিরে গেল এবং মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকলো। 3 দিন পরের ঘটনা। দরবেশ এই 3 দিন কিছুই খায়নি। সে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসলো। দরবেশ একা একা বলতে লাগলো, দেখতে দেখতে তো 3 দিন 3 রাত পার হইয়া গেল, কিন্তু কেউ তো আমার জন্য খাবার নিয়ে আইলো না। তখন হঠাৎ করে তার আস্তানার পাশ থেকে সেই কাকটি উড়ে যাচ্ছিল। দরবেশের সব কথা শুনে সে দরবেশকে উদ্দেশ্য করে বলল, হে দরবেশ, তোমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তুমি নিজেকে অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? হ্যাঁ, তুমি কি জানো না মহান আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা চেষ্টা করো, তবেই আমি তোমাদের চেষ্টার প্রতিফল দেব। দরবেশ নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আসলেই ঠিক কথা তো। এইভাবে ঘরে বসে না থাইকে আমার চেষ্টা করা উচিত ছিল। সত্যি তো মহান আল্লাহ তাআলা তাই বলেছেন। আমি কেন এই কথা ভুইলা গেছি? হে আল্লাহ, আমার অনেক বড় ভুল হইয়া গেছে। তুমি তো আমারে শক্তি সামর্থ্য দিছো, কিন্তু আমি তো তার সঠিক ব্যবহার করতে পারি নাই। তুমি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও আল্লাহ। এরপর দরবেশ জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে চলতে লাগলো। আলিপুর গ্রামে বাস করত আকবর আলী নামে এক মধ্যবিত্ত সৎ কৃষক। সে ছিল খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ সত্যবাদী। তার পরিবারে ছিল সে, তার স্ত্রী এবং আবু সাইদ নামে এক ছেলে। আবু সাইদ ওই গ্রামের বৈদারাপাট আলিয়া মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক। প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় 10ম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত। সে ঠিকমতো পড়াশোনা করত না। সে সব সময় বড়াই করত, কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একদিন ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল। যখন স্যার রফিককে প্রশ্ন করল, বাবা রফিক, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার। বাবা রফিক, তার জন্য তো তোমাকে বেশি বেশি মেধা খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা, তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা। স্যার, আপনি হয়তো ভুইলা যাইতাছেন, আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব, দেখা লইয়েন। স্যার আর কোনো কথা না বাড়িয়ে একই প্রশ্ন আবু সাইদকে করলেন। বাবা আবু সাইদ, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? স্যার, মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব, আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা।
আমি দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন। এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। আবু সাইদ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরির জন্য আবেদন করতে শুরু করলো। অপরদিকে রফিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পাশ করে সবেমাত্র সেও আবেদন করা শুরু করেছে। হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে। সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে। আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই রফিক, কেমন আছো ভাই? অনেকদিন পরে দেখা, হঠাৎ এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম, আরে ভালোই আছি ভাই। আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি। তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, আর আমার চাকরি 80% তো হয়েই আছে, কারণ এখানে আমার একজন দুঃসম্পর্কের মামা চাকরি করেন। তা ভাই তুমি কি জন্য এসেছো? আমিও চাকরির সার্কুলার দেখে সিভি জমা দিতে এসেছি ভাই। এসব কথা বলতে বলতে দুজনেরই একসাথে ভিতরে ডাক পড়ল। আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কাম ইন, সিট ডাউন প্লিজ। আপনাদের পেপারসগুলো দেখান। তারা দুজনেই তাদের পেপারস দেখালো। অফিসার তাদের পেপারস দেখে বলে উঠল, আপনাদের মধ্যে রফিক কে? আমি স্যার, আমার নাম মোহাম্মদ রফিক। জনাব রফিক, আপনার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? জি স্যার, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আপনার চেয়ে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নয়। আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন। কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন, তাই মেধায় সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি। জনাব সাইদ, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার জন্য আমাদের কিছুই করার নেই। আপনি এখন আসতে পারেন। কেন স্যার, কেন? এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার? আমার বাবা একজন কৃষক, তাই বলে কি আমার চাকরি হবে না? তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার? নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না? তাহলে কেন এই নিয়ম? হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়াই কি তাদের অপরাধ? তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার? এরপরে আবু সাইদ সহ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ গোটা দেশব্যাপী গড়ে তুলল এক দুর্বার আন্দোলন। পুলিশ ও হায়নাদের আক্রমণে শাহাদাত বরণ করে দেশের মেধাবী ছাত্ররা। শহীদ হন আবু সাইদ সহ অনেক মেধাবী ছাত্র। আমরা বিশ্বাস করি শহীদের এই রক্তের প্রতিদান হিসেবে এক সোনালী ভোরের দেখা পাবে এদেশের মানুষ।